শুভেচ্ছা নেবেন। আজ ঐতিহাসিক 27শে জানুয়ারি। আজকে পৃথিবীর দুটো অন্যতম বৃহত্তম অর্থনীতির মধ্যে একটা ভারত আর একটা ইউরোপিয়ান ইউনিয়ন, যার আন্ডারে 27টা দেশ রয়েছে, তাদের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা একটা বিশাল ঘটনা। আজকে এটি নিয়েই কথা বলব। তার আগে একটু মনে করিয়ে দিই, গতকাল 26শে জানুয়ারি ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। 1950 সাল থেকেই ভারত এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছে এবং গতকাল ছিল 77তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন তারা দুদিন আগেই একটা প্রোগ্রাম করেছিল। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই প্রোগ্রামটা করে, কিন্তু এইবার ঢাকায় খুব সাদামাটা গোছের এই প্রোগ্রামটা হয়েছে। বাট ভারতে গতকাল কিন্তু খুবই রাজকীয়ভাবে এই অনুষ্ঠানটি হয়েছে এবং এই প্রজাতন্ত্র দিবসে ভারত প্রতি বছরই আজকাল পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে আসেন। তো এবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, তিনি একজন জার্মান এবং জার্মান মন্ত্রী ছিলেন, একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তিনি এবার ভারতের এই প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তার সাথে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা, তিনিও উপস্থিত ছিলেন। অ্যান্টোনিও কোস্টা আবার পর্তুগালের দুইবারের প্রধানমন্ত্রী এবং তিনি পর্তুগালের অর্থনীতি সহ অনেক ডেভেলপমেন্ট করেছেন। সেখান থেকে তিনি ইউরোপীয় কাউন্সিলে গিয়েছেন। তো তিনি এসেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দলও এখানে এসেছে এবং কালকেই অনেক এই প্রজাতন্ত্র দিবসের উৎসবের বাইরেও তাদের মধ্যে মিটিং হয়েছে। দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য, অনেক দিন ধরে, প্রায় 2 দশকের কাছাকাছি। তো ফাইনালি এটা চূড়ান্ত হয়েছে এবং আজকে সকালে এই ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধন করেন গোয়াতে। সেই গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেন যে এই চুক্তিটা স্বাক্ষরিত হবে। আমরা একটু নরেন্দ্র মোদীর ভাষণটা শুনি। फ्रेंड्स, आज भारत ने अपने इतिहास का अब तक का सबसे बड़ा फ्री ट्रेड एग्रीमेंट संपन्न किया है। आज 27 तारीख है। ये सुखद संयोग है कि आज ही के दिन यूरोपियन यूनियन के 27 देशों के साथ भारत ये एफटीए कर रहा है। यह एक ऐतिहासिक समझौता हमारे किसानों, हमारे छोटे उद्योगों, इसकी यूरोपियन मार्केट तक पहुंच आसान बनाएगा, मैन्युफैक्चरिंग में नए अवसर पैदा करेगा और हमारे सर्विसेज सेक्टर के बीच सहयोग को और प्रबल करेगा। इतना ही नहीं, यह एफटीए भारत और यूरोपियन यूनियन के बीच इन्वेस्टमेंट को बूस्ट करेगा, नई इनोवेशन पार्टनरशिप बनाएगा और वैश्विक स्तर पर सप्लाई चेन को मजबूत करेगा। यानी यह सिर्फ ट्रेड एग्रीमेंट नहीं है, यह साझा समृद्धि का नया ब्लूप्रिंट है। এবং আজকে হায়দ্রাবাদ হাউসে এই ঐতিহাসিক চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটার এত গুরুত্ব কেন? মানে এই চুক্তি হলো সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে।
এবং এই যে ট্যারিফ, এই দুই দেশের পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু শুল্ক ছিল। অনেক রপ্তানিতে, যেমন ইউরোপ থেকে যদি গাড়ি ভারতে আসে তাহলে শুল্ক প্রায় 70% থেকে 110%। তো এরকম অনেক প্রোডাক্টের উপরে অনেক শুল্ক ছিল, কিন্তু এখন এই শুল্কটা একদম কমানো হয়েছে। যেমন ইউরোপ থেকে 96.6% পণ্য ভারতে ঢুকবে কোনো রকমের শুল্ক ছাড়া। আবার ভারতের 90% পণ্য ইউরোপে যাবে কোনো রকমের শুল্ক ছাড়া। এর বাইরে অনেক কমিয়েছে। ইভেন গাড়ি, যেটা 110% পর্যন্ত শুল্ক ছিল, সেটা কমিয়ে 40%-এ নামানো হচ্ছে। অ্যালকোহল জাতীয় পানীয়, তারও শুল্ক অনেক কমানো হয়েছে। তারপরে ধরেন প্রসেসড ফুড আসবে, মাংস আসবে, এগুলো একদম জিরো ট্যারিফ। তো এর ফলে এই ভারতের লোক সংখ্যা 140 কোটির মতো, ইউরোপীয় ইউনিয়নের লোক সংখ্যা প্রায় 45 কোটির একটু বেশি। তার মানে প্রায় 186 কোটি লোক কিন্তু বেনিফিটেড হবে। এবং যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় আমরা শুনলাম। কদিন আগে আবার ভারত ইউকের সাথেও এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং এই যে ইউকের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এই দুটো যে চুক্তি হলো, এটা একে অপরের পরিপূরক, এবং এর মধ্য দিয়ে মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে এবং ভারত সবাই উপকৃত হবে। কিন্তু এর ফলে নাখোশ হয়েছে আমেরিকা। আপনারা জানেন যে আমেরিকা, এই ট্রাম্প যখন ইলেকশনে নির্বাচিত হয় তখন বাইডেনকে হারানোর জন্য, মানে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির পরবর্তীতে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানোর জন্য অনেক ডেমোক্রেট সমর্থকও ট্রাম্পকে সাপোর্ট দিয়েছিল। ভারতের মোদি তো দিয়েছিলই, এবং ট্রাম্পও বলেছে মোদি তার বন্ধু। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ নিয়ে ট্রাম্প যা করলো, এবং ভারতের সাথে আমেরিকা যেভাবে সম্পর্ক একবার চুক্তি করে, একবার বন্ধু বলে, আবার ভারতকে ঠেকানোর জন্য বাংলাদেশ পাকিস্তানকে উস্কে দেয়। তো ট্রাম্প এই যে তার আমেরিকা ফার্স্ট এটা করতে গিয়ে সে বন্ধুদের যেভাবে শত্রুর তালিকায় ঠেলে দিচ্ছে, ট্যারিফের মাধ্যমে সারা পৃথিবীতে যেভাবে একটা অস্থিরতা সৃষ্টি করেছে, আবার যখন তখন যাকে ইচ্ছে আক্রমণ করছে। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে একদম মানে হাইজ্যাক করে নিয়ে আসলো। আবার ইরানের সাথে একটা টেনশন চলছে, এবং শুনছি মার্কিন যুদ্ধ জাহাজকে নাকি ইরান ধাওয়া করেছে। তো এরকম একটা সারা বিশ্বে একটা অস্থিরতা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে আপনারা জানেন, পুরা ডেনমার্ক শুধু না, পুরা ইউরোপের সাথে একটা সম্পর্ক খারাপ করে ফেলেছে। অথচ যখন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত চুক্তি হলো, তখন আমেরিকার যে সেক্রেটারি অফ ট্রেজারি, মানে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তখন আবার বলছে যে আমেরিকা এই চুক্তিটা হওয়ায় নাখোশ। এবং এখানে ঘটনাটা হলো কি, যে আমেরিকা বারবার বলছে রাশিয়ার তেল কেনা যাবে না, ভারতকে বলছে, কিন্তু ভারত কিন্তু কিনছে রাশিয়ার থেকে তেল কিনে, সেটাকে আবার পরিশোধিত করে সেই তেল আবার ইউরোপে বিক্রি করছে। তার মানে রাশিয়ার তেল বিক্রি করছে, এটার প্রফিট হচ্ছে, সেইটা আবার রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, আবার ইউক্রেনের সেই যুদ্ধে ইউরোপ ইউক্রেনকে সাপোর্ট করছে। সো আমেরিকা বলার চেষ্টা করছে যে ইউরোপ ভারতের সাথে বাণিজ্য করে আলটিমেটলি ওই যে রাশিয়াকেই বেনিফিট করছে। তার মানে কি, এবং সেই রাশিয়া ইউরোপের বিরুদ্ধেও যুদ্ধ করছে পরোক্ষভাবে। তার মানে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপ নিজেরাই টাকা খরচ করছে বা টাকা দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু আমেরিকা যেটা বোঝার চেষ্টা করছে না, যে তাদের এই একচ্ছত্র সুপার পাওয়ার, অন্যদের পাত্তা না দেওয়া, যখন যাকে ইচ্ছে যেভাবে আচরণ করা, এটা কিন্তু সারা পৃথিবীকে মোটামুটি এক করে ফেলছে। শুধু যে ইউরোপ ভারতের কাছাকাছি আসছে তা না, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে এই কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা যে একটা কথা বলেছে, যে একটি
স্থিতিশীল সমৃদ্ধ পৃথিবী গড়বার জন্য ভারতের সাফল্য খুব প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট। এদিকে আবার পাশাপাশি ব্রিক্স কিন্তু এগিয়ে আসছে। ব্রিক্স এখন চেষ্টা করছে, এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা একটা প্রস্তাব দিয়েছে যে ব্রিক্সের দেশের মধ্যে ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন হতে পারে। এর ফলে লেনদেনের সময় কমবে, এটা তাড়াতাড়ি করা যাবে এবং ডলারের উপরে নির্ভরতা কমবে। তার মানে আমেরিকা যে ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতির মাতবাড়ি করে, সেই ডলারকেও চ্যালেঞ্জ করার একটা চেষ্টা চলছে। যে কানাডা আমেরিকার একদম বন্ধু ছিল এবং আমেরিকার উপরে বাণিজ্যের দিক দিয়ে নানানভাবে নির্ভরশীল ছিল, সেই কানাডা পর্যন্ত এখন শুনলাম যে তাদের বিভিন্ন জিনিসপত্র, তারা স্পেশালি এগ্রিকালচারের যে প্রোডাক্ট, সেগুলো আগে আমেরিকা থেকে আনতো, এখন সেগুলো তারা ইউরোপ থেকে আনে, সারা পৃথিবীর থেকে তারা এখন সোর্স করতেছে। তারা তাদের সব সাপ্লাই, এই সোর্সগুলোকে তারা ডাইভার্সিফাই করছে, চায়নার সাথে সম্পর্ক ভালো করছে। শুনলাম যে আম নিচ্ছে মেক্সিকো থেকে, টমেটো নিচ্ছে ইতালির থেকে, এবং এগুলোর দামেও কম। পক্ষান্তরে আমেরিকার ভেতরে এখন অনেক কৃষি পণ্য আর আগের মতো রপ্তানি করা যাচ্ছে না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার আভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, যে কারণে অর্থনীতি রিসেশনে যায়, তার অনেকগুলো লক্ষণই নাকি আমেরিকায় এখন দেখা যাচ্ছে। তো আমি জানি না ট্রাম্প এখন যেটা করছে সেটার মধ্য দিয়ে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার যে সুপ্রিমেসি বা সুপার পাওয়ার, সেটাকেই কি ট্রাম্প ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে কিনা, এটা আমেরিকার মানুষজন নিশ্চয়ই বিবেচনা করবেন, আমেরিকার রাজনীতিবিদরা তারাও ভেবে দেখবেন। তবে ট্রাম্পের হুমকি ধামকি, যখন তখন যাকে আক্রমণ করা, যখন তখন যাকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া, ভারতের বিরুদ্ধে ট্যারিফ 25, 50, 100% এসব হুমকি দিচ্ছে, ভারত কিন্তু চুপচাপ ঠান্ডা মাথায় কোনো রিয়াকশন না দিয়ে খেলে যাচ্ছে। আবার ভারতের সাথে ডিফেন্স চুক্তি করলো 10 বছরের। আরো অনেক এই যে পরস্পর স্ববিরোধী কাণ্ড কারখানা করছে, তার ফলে ওয়ার্ল্ডে এখন নতুন করে একটা মেরুকরণ হয় কিনা, আমেরিকা বিরোধী একটা মোর্চা গড়ে ওঠে কিনা, সেটাই দেখার বিষয়। এবং এই যে আমেরিকা বিরোধী বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, এর একটা প্রভাব কিন্তু বাংলাদেশের উপরও পড়বে। দোসর খুঁজতে বেসরকারি খাতের সর্বনাশ। কি সর্বনাশ? ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে ইউনূস সরকার। এই যে পরিবর্তিত বাংলাদেশ 2024-এর আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী ফ্যাসিবাদ, তথাকথিত ফ্যাসিবাদ ইউনূস সরকার এবং এই নয়া বন্দোবস্ত আওয়ামী লীগকে বলে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। আসলে ফ্যাসিজমের সংজ্ঞা অনুযায়ী ফ্যাসিস্টকে, সেটি যদি আপনি সংজ্ঞায় ফেলেন তাহলে ইউনূস বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট হিসেবে দেখি না। ফ্যাসিবাদের যে সংজ্ঞা, ফ্যাসিবাদের যে কাঠামো, যে রূপ, সেটি আসলে দেখি না, কারণ ইউনূসের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো ছিল। এটি নিয়ে গতকাল বাংলাদেশের একটি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি স্টোরি করেছে। তারা লোকেই কথা বলতে এসছি মূলত। তারা বলছে যে 2024-এর আগস্টে আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে আতঙ্কে আছে বেসরকারি খাত। বড় শিল্প উদ্যোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী কেউ স্বস্তিতে নেই। শিল্প ব্যবসা বাণিজ্যে চলছে দোসর খোঁজার প্রতিযোগিতা। দোসর খুঁজতে গিয়ে বাদ নেই কোনো শিল্প মালিক কিংবা ব্যবসায়ী। বিগত সরকারের কারো সঙ্গে একটি ছবি থাকলেই হলো, তাকে ফ্যাসিস্টের দোসর বানিয়ে ফেলা হচ্ছে। লোম বাঁচতে যেমন কম্বল উজাড় হয়, তেমনি দোসর খুঁজতে গিয়ে বেসরকারি খাতকেই প্রতিপক্ষ বানিয়ে ফেলা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। সুযোগ সন্ধানীরা চাঁদাবাজি করছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এর ফলে উদ্বেগ বাড়ছে শিল্পপতি ব্যবসায়ীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চরিত্র হননের নোংরা খেলা চলছে। ফলে পুরো বেসরকারি খাত আজ অসহায়। নতুন বিনিয়োগ নেই। এর সার্বিক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। অথচ এ পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব ছিল।
সবকিছু রাজনৈতিক বিবেচনায় না দেখলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারত। বাংলাদেশই একমাত্র দেশ নয় যেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। নেপাল, শ্রীলঙ্কাতেও প্রায় একইভাবে সরকার বদল হয়েছে। থাইল্যান্ডে সরকার পরিবর্তন হচ্ছে হওয়ার হামেশাই, কিন্তু এসব দেশে সরকার বদলের পর দোসর খোঁজার খেলায় মেতে ওঠেনি। ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক বিভাজনের বাইরে রাখা হয়, কারণ তারা দেশকে এগিয়ে নেওয়ার শক্তি, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ব্যবসায়ীদের কথায় ধরা যাক, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে সরকারের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এই দেশে একটি লাইসেন্স থেকে শুরু করে গ্যাসের লাইন পেতেও সরকারের কাছে ধর্ণা দিতে হয়। সরকারের সাহায্য ছাড়া বেসরকারি খাতে কিছু করা অসম্ভব। এই বাস্তবতা সবাই জানে যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এর সাথে আমি যুক্ত করতে চাই, ইউনূসের মতো এতটা কর্তৃত্ববাদী সরকার মোটেই ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারও বেসরকারি খাতের ওপর প্রভাব বিস্তার করেছিল। এ সময় শিল্প বাঁচাতে, বিনিয়োগ সুরক্ষায় সরকারের সঙ্গে কম বেশি সবাইকেই সম্পর্ক রাখতে হয়েছে। মনে রাখতে হবে, একজন উদ্যোক্তা শুধু তার কথা চিন্তা করেন না, তিনি চিন্তা করেন তার হাজার হাজার শ্রমিক কর্মচারীর, তিনি চিন্তা করেন দেশের অর্থনীতির। এ কথা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত, কিন্তু 5 আগস্টের পর অনেক স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাকে দোসর বানিয়ে অর্থনীতির 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এরকম তৎপরতা দেশের জন্য খুবই ক্ষতিকারক। এই প্রবণতা আমরা 2007 সালে 1/11 সময়ও দেখেছি। তখনও সেনা সমর্থিত 1/11 সরকার প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের হয়রানি করেছিল, জোর জুলুম এবং অত্যাচার নির্যাতন করে ক্ষতিগ্রস্ত করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। আমি এই কথাটার সাথেও যুক্ত করতে চাই, আজকে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 2007-8 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এতটা ক্ষতি করেনি। সবাই আশা করেছিল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। বিগত সরকারের আমলে লুটপাটে জড়িত ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু 17 মাসে এই সরকার লুটেরা, পাচারকারী আর প্রকৃত ব্যবসায়ীদের একই কাতারে দাঁড় করিয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। আর্থিক খাতের যারা সর্বনাশ করেছে, রাতারাতি ব্যাংকের মালিক হয়ে যারা অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চেয়ে সরকার প্রকৃত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশি আগ্রহী। ফলে একদিকে যেমন পাচার হওয়া 1 টাকাও ফেরত আসেনি, অন্যদিকে বেসরকারি খাত মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে বিনিয়োগ করার মতো পরিবেশ কিংবা সক্ষমতা কোনোটাই তাদের নেই। বিনিয়োগ করার কারণে সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 0.1% নেমেছে। এমনকি কোভিড কালের চেয়েও এই সময়ে কম প্রবৃদ্ধি হয়েছে। বছর 5 আগে কোভিড মহামারী কালে লকডাউনের কারণে পুরো বিশ্ব একরকম থমকে গিয়েছিল। শিল্প কারখানা থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই বন্ধ ছিল সে সময়। বৈশ্বিক মহামারীর সে বছর বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ 0.2% মতো প্রবৃদ্ধি হয়েছিল। অন্যদিকে কোভিড কালে কর্মযোগ্য থেমে যাওয়ার মতো অস্বাভাবিক পরিস্থিতি না থাকলেও 2024-25 অর্থ বছর শেষে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি 0.1% নেমেছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2017-18 অর্থ বছরে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছিল 14.5%। এরপর 2018-19 অর্থ বছরে এটি 8.6% নেমে যায়। কোভিডের কারণে 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল মাত্র 0.2%। তবে লকডাউন তুলে নেওয়ার পর অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলে 2020-21 অর্থ বছরে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বেড়ে 7.8% দাঁড়ায়। এর পরের
2021-22 অর্থ বছরে এটি আরো বেড়ে হয় 11.8%। অবশ্য 2022-23 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধিতে বড় ধস নামে। সে অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল 2.9%। এরপরের 2023-24 অর্থ বছরে কিছুটা বেড়ে প্রবৃদ্ধি হয় 4.3%। সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগে মাত্র 0.1% প্রবৃদ্ধি হয়েছে বলে প্রাক্কলন করেছে বিশ্ব ব্যাংক। দেশে নতুন বিনিয়োগ কার্যত থেমে গেছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় সামগ্রিক অর্থনীতি এখন বেশ স্থবির। রুটিন কর্মকাণ্ডের বাইরে কোনো উন্নয়ন প্রকল্পে যাচ্ছে না সরকার। নতুন শিল্প স্থাপন কিংবা সম্প্রসারণের উদ্যোগ নেই বেসরকারি খাতেও। এই পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত থেকে ঋণের চাহিদা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আবার পুঁজিবাজারেও কোনো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। বিরাজমান পরিস্থিতিতে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ নয়, বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তারা বিদ্যমান ব্যবসা কিভাবে বাঁচিয়ে রাখা যায় সে চেষ্টা করছেন। ব্যবসা সম্প্রসারণ বা নতুন কোনো প্রকল্প নেওয়ার কথা কেউ ভাবছেন না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকার কারো সঙ্গে আলোচনায় বসছে না। ফলে দেশের বেসরকারি খাত এখন সর্বনাশের কিনারে। আমরা কয়েকদিন যাবতই বলছি, আমরা কয়েক মাস যাবতই বলছি, আমরা 1.5 বছর যাবতই বলছি যে দেশের অর্থনীতি নামছে শুধু। এই নামাটা আগামী যে সরকার আসতে যাচ্ছে মাত্র 2 সপ্তাহ পরে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের জন্য এক বিশাল চাপ তৈরি হবে। সেই সরকার এলেও কিন্তু বাংলাদেশে নতুন বিনিয়োগ হবে না। আমি আজকেও আরেকটা ভিডিওতে বলেছি, কারণ আস্থা সংকটটা থেকেই যাবে। এই যে স্টাইলে বাংলাদেশে নির্বাচন করা হচ্ছে, আস্থার সংকটের স্টাইলে বারবার প্রত্যেকটি কন্টেন্টে এই কথাটি আসছে যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ রেখে নির্বাচন। এটি তো বিদেশিরাও এটিকে কাউন্ট করে এবং সেই কাউন্ট অনুযায়ী বিনিয়োগ করে। দেশে যদি স্থিতিশীল পরিবেশ না থাকে তাহলে স্বাভাবিকভাবে বিনিয়োগ হবে না। অর্থাৎ ইউনুসীয় জামানা গত 1.5 বছরে বাংলাদেশের অর্থনীতির একটা 12টা বাজিয়ে দিয়ে গেল, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে থাকি সামনে আরো কি ঘটতে যাচ্ছে।